অঙ্ক পয়েন্ট চলে এসেছি ক্লাস 8-এর শতকরার 3 নম্বর ভিডিও নিয়ে। আগের ক্লাসটা আমি যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক তারপরের থেকে শুরু করব। দেখো আগের দিন আমি কিন্তু তোমাদের 12 দাগের অঙ্ক পর্যন্ত কিন্তু করেছিলাম। আজকে আমরা 13 দাগ থেকে কিন্তু অঙ্ক করা শুরু করব। ঠিক আছে, চলো তাহলে 13 দাগের অঙ্ক থেকে আমরা শুরু করি। দেখো দেখো 13 নম্বর অঙ্ক কি বলেছে, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে সেটা আমাদের হিসাব করতে দেওয়া হয়েছে। দেখো অঙ্কে যাওয়ার আগে তোমাদের আমি একটু বেসিক ধারণা কিন্তু দিয়ে দিই, ঠিক আছে? কারণ যে কোনো অঙ্ক করার আগে কনসেপ্ট কিন্তু তোমাকে ক্লিয়ার রাখতেই হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখলে কিন্তু যে কোনো অঙ্ক তুমি খুব সহজেই পরীক্ষার হলে কিন্তু করতে পারবে। আর অঙ্ক কিন্তু না বুঝে করলে কিন্তু তোমাকে মুখস্থ করে রাখতে হবে, আর মুখস্থ করে করলে কিন্তু তোমাকে পরীক্ষার হলে ভুলে যেতে হবে, ঠিক আছে? তাহলে চলো এই অঙ্কের যে কনসেপ্ট সেটা আগে আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তোমরা সময় দিয়ে একটু দেখো, এতে তোমাদের দেখবে ভালোই হবে, ঠিক আছে? তোমাদের সময় খারাপ করার জন্য তো এখানে আসিনি আমি, ঠিক আছে? তোমাদের যাতে ভালো হয় সেই দিকটা আমি নজর দেবো, ঠিক আছে? দেখো দেখো বলেছে জল জমে বরফ হলে, মনে করো নাও এখানে জল আছে, এখানে জল রয়েছে, ঠিক আছে? এই পাত্রটার মধ্যে জল আছে এবং এই জলটার আয়তন কত সেটা আমরা জানি না। দেখো তোমরা বিজ্ঞানে পড়েছো যে আয়তন কাকে বলে, কোন একটা বস্তু কতটা জায়গা জুড়ে অবস্থান করে সেটাকে বলা হয় তার আয়তন। দেখো এই জলটা এতটা জায়গা জুড়ে অবস্থান করছে, তাহলে এটা হচ্ছে এর আয়তন। এর আয়তন আমরা জানি না, বোঝা গেল? এবার এই জলটা যখন জমে বরফ হয়ে যাবে, মনে করো এই জলটা জমে বরফ হয়ে যাচ্ছে, মনে করো বরফের এরকম একটা ব্লক আইস ব্লকে পরিণত হলো, তাহলে জল জমে যখন বরফ পরিণত হয় বলছে নাকি তার আয়তন 10% বৃদ্ধি পায়। এটার অর্থ কি? মানে জলের আয়তন প্রাথমিক অবস্থায় যাই থাকুক না কেন তার আয়তন কিন্তু বেড়ে যাবে 10%। কখন? সেই জলটা যখন বরফে যখন রূপান্তরিত হবে, ঠিক আছে? মানে জলটা যতটা জায়গা জুড়ে রয়েছিল, যে আয়তনে এই জলটা যতটা পরিমাণ জায়গা জুড়ে রয়েছিল, এই জলটাই যদি বরফে পরিণত হয় তাহলে তার আয়তনটা 10% বেড়ে যাবে, ঠিক আছে? একটু বেশি জায়গা নেবে, ঠিক আছে? এবার দেখো এই জলের আয়তন তো আমরা জানি না, এই জলের আয়তন কত ছিল। তুমি জলের আয়তন যাই ধরো না কেন বরফের আয়তন কিন্তু তা 10% বৃদ্ধি পাবে। এবার তুমি যদি ধরে নাও যে জলের আয়তন এক্স, তাহলে তা এক্সের 10% করলে যেটা হয় সেটা বরফের আয়তন পাবে। তুমি যদি জলের আয়তন যদি 50 ধরে নাও, তাহলে 50-এর 10% করলে যেটা হবে বরফের আয়তন সেটা পেয়ে যাবে তোমরা। এবার দেখো জলের আয়তন তো আমরা জানি না, এবার এমন একটা সংখ্যা তোমাকে এখানে ধরে নিতে হবে জলের আয়তনটা, যাতে তোমার 10% হিসাব করতে খুব সুবিধা হয়, এরকম তুমি সংখ্যা ধরে নেবে। যেমন এক্স ধরলে তোমার জটিল মনে হতে পারে, 50 ধরলে জটিল মনে হতে পারে। দেখো 100, তুমি যদি 100 ধরে নাও, তুমি জলের আয়তনটা যদি 100 ঘন একক ধরে নাও, তাহলে কিন্তু তোমার হিসাব করতে খুবই সুবিধা হবে। জলের আয়তন মনে করো প্রাথমিক অবস্থায় কত ছিল? 100 ঘন একক। এবার এই জলটাই যখন বরফে পরিণত হচ্ছে তখন তার আয়তন 10% বেড়ে যাচ্ছে, তাহলে আমরা 110% তো খুব সহজেই বলতে পারি। 110% করলে কত হয়? 10 হয়। তার মানে আমরা বলতে পারি জলের আয়তন যদি 100 হয় তা 10% বেড়ে যাচ্ছে মানে 10 বেড়ে যাচ্ছে, তাহলে বরফের আয়তনটা কত হবে? 110 ঘন একক হবে। দেখো খুব সহজেই তোমরা বলতে পারবে, কিন্তু এক্স ধরলে তোমাদের একটু কঠিন মনে হতে পারে। তাহলে তোমরা ধরে নেবে কি জলের আয়তনটা 100 ঘন একক, তাহলে বরফের আয়তন কত হবে? 110 ঘন একক হবে। এবার দেখো বলেছে কি, বলেছে যে এই বরফটা যখন পুনরায় যখন আবার জলে পরিণত হবে তখন তার আয়তনটা তাহলে কত কমে যাবে। তোমাদের মনে হতে পারে যে জল থেকে যখন বরফ হলো তখন আয়তন 10% বাড়লে আবার বরফ থেকে যখন পুনরায় জলে যখন রূপান্তরিত হবে তাহলে তো 10%ই কমবে, কিন্তু এটা তো ভুল। কেন? কারণ যখন এই 110 থেকে জলে যখন পরিণত হচ্ছে তার মানে কি আবার 100-তে বরফ পুনরায় আবার জলে পরিণত হচ্ছে, মানে কি? মানে তার আয়তনটা পুনরায় আবার 100 হয়ে যাচ্ছে, কারণ জলের আয়তন তো 100, তাহলে জলে পরিণত হচ্ছে মানে 100-তে হয়ে যাচ্ছে। এবার এইখানে দেখো এই 110-এর মধ্যে কমছে, এটা 100-তে বেড়েছিল, এবার এটা যখন কমছে তখন 110-এর মধ্যে কমছে কত?
110-এ কমছে। দেখো 110 থেকে যখন আবার জল হয়ে যাবে তখন 100-তে পৌঁছাবে, মানে কমছে কত, 10 কমছে। কিন্তু কার রেসপেক্টে কমছে, 110-এর রেসপেক্টে কমছে, তার জন্য কিন্তু মানটা 10 হবে না। আর শতকরার জন্য তুমি একটা 100 গুণ করে দেবে, তাহলে 10 কমছে 110-এ, যেহেতু শতকরা কত কমছে জিজ্ঞাসা করছে, তাহলে 100 আমরা একটা গুণ করে দেবো। তাহলে বুঝতে পেরেছো যে আমরা অঙ্কটা কি করে করব, জলের আয়তন 100 ঘন একক আর বরফের আয়তনটা কত হবে 110 ঘন একক, এবং সেই বরফ যখন পুনরায় যখন জলে পরিণত হবে, মানে আবার 100-তে পরিণত হবে, তাহলে আয়তনটা কতটা হ্রাস পাচ্ছে, 10 হ্রাস পাচ্ছে। কতর মধ্যে, 110-এর মধ্যে। তোমাকে জানতে চাওয়া হয়েছে শতকরা কত কমবে, তাহলে গুণ করে দেবে একটা 100, তাহলে খুব সহজেই তোমরা অঙ্কটা করতে পারবে। চলো তাহলে এবার আমরা অঙ্কটা লিখে করব, ঠিক আছে। দেখো তাহলে আমরা লিখব যে ধরি জলের আয়তন কত, 100 ঘন একক। আমরা জানি আয়তনের একক হচ্ছে ঘন, ঘন সেমি, ঘন মিটার হয়, কিন্তু এখানে তো এককটা নেই, তাহলে একক লিখবে। তাহলে ধরি জলের আয়তন 100 ঘন একক। এবার এই জলটা যখন বরফ হয়ে যাচ্ছে তার আয়তন 10% বাড়ছে, তাহলে আমরা লিখব বরফের আয়তন, এই জলটা জমে বরফ হলে আয়তন 10% বেড়ে যাচ্ছে। তাহলে জলের আয়তন যদি 100 হয়, তাহলে বরফের আয়তন কত হবে, 100 যোগ 10, কারণ 100 10% বাড়া মানে 10 বেড়ে যাওয়া, তাহলে 10টা যুক্ত করে দাও 100 সাথে, তাহলে 110 ঘন একক। তাহলে বরফের আয়তন পেলাম আমরা 110 ঘন একক। এবার এই বরফটা যখন গলে যখন জল হবে তখন তার আয়তন কতটা হ্রাস পাবে, তাহলে লিখব জলের আয়তন। জলের আয়তন তো আমরা জানি যে বরফ গলে জল হলে আয়তন হবে 100 ঘন একক। ওকে, তাহলে বরফটা যখন আবার পুনরায় গলে জল হয়ে যাবে তখন তার আয়তন কত, বরফ গলে জল হলে আয়তন 100 ঘন একক হবে। এবার তাহলে আয়তনটা কত কমে যাচ্ছে, বরফ যখন ছিল তখন 110 ছিল, আবার যখন জল হয়ে গেল তখন 100 হয়ে গেল, তাহলে আয়তন হ্রাস পেল কতটা, আয়তন হ্রাস পাবে কত, দেখো 110 ছিল, সেখান থেকে হয়ে গেলে কত 100, পুনরায় আবার জল হয়ে গেছে। আর জলের আয়তন তো আমরা ধরে নিচ্ছি 100, জল হয়ে যাওয়া মানে আবার 100-তে পরিণত হওয়া, তাহলে 110 থেকে তুমি যদি 100 বাদ দিয়ে দাও তাহলে কত হবে, 10 একক, 10 ঘন একক। তাহলে 10 ঘন একক কি হলো, আয়তনটা হ্রাস পেলো, কিন্তু আমাকে তো বলেছে শতকরা কত, মানে 100-র মধ্যে তাহলে কত কমলো, তাহলে লিখব অতএব শতকরা আয়তন হ্রাস পাবে। তাহলে শতকরা আয়তন কতটা হ্রাস পাবে, দেখো এটা আমরা কি করে ক্যালকুলেশন করব, দেখো এই 10 হ্রাস পেয়েছে, তাহলে 10 হ্রাস পেয়েছে কতর মধ্যে বলো তো, এই 110-এর মধ্যে, কারণ 110 থেকে 100 হয়েছে তখনই কিন্তু কমেছিল, তাহলে 110 নিচে লিখতে হবে, 110-এ কমেছে 10। তাহলে শতকরা বললে তো তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে, একটা 100 গুণ করে দিতে হবে, তাহলে এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, তাহলে এখানে 100, নিচে হচ্ছে 11। আর তোমরা জানো 100-কে তুমি যদি 11 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কত পাবে, 9, 11, 99, 1 পড়ে থাকছে ভাগশেষ, ভাগশেষটাকে উপরে লিখতে হয় আর ভাজকটাকে নিচে, তাহলে আমরা পেয়ে গেলাম কত, 9.1/11%। এই হয়ে গেল আমাদের 13 দাগের অঙ্কটা। এবার আমরা দেখে নেব পরেরটা। দেখো এবার আমরা করব 14 নম্বর অঙ্কটা। দেখো 14 দাগের অঙ্কে বলেছে উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়ে গেছে। এই লাইনটা তোমরা এখন দেখবে না, দেখো এই লাইনটা প্রচুর ইম্পর্টেন্ট, যে আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন, তাহলে 1200 টাকা খরচ করতেও আর 3000 টাকার ফলন পেত।
তাহলে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় শতকরা আয় কত পরিমাণ বাড়বে না কমবে সেটা আমাকে হিসাব করতে বলা হয়েছে। দেখো আগের অঙ্কের মতো তোমাদের একটু আমি বেসিক কনসেপ্টটা দিয়ে দিই, তারপরে আমি কিন্তু মেন অঙ্কে আসবো। দেখো এটা অঙ্কেরই পার্ট, কিন্তু তোমরা একটু বুঝে নাও, ঠিক আছে। উৎপলবাবু আগে, মনে করো উৎপলবাবুর এই হচ্ছে জমি, এটা হচ্ছে উৎপলবাবুর জমি। এই জমিতে জলসেচ, বীজ, লাঙ্গল ইত্যাদি, আগাছা পরিষ্কার করার জন্য ইত্যাদি কিন্তু টাকা কিন্তু খরচ করতে হয়েছে তাকে, ঠিক আছে। কত টাকা খরচ করতে হয়েছে? 1200 টাকা খরচ করতে হয়েছে, ঠিক আছে। 1200 টাকা খরচ করতে হয়েছে। ফসল যে এখানে লাগানো হয়েছে জমিতে, সেটা জন্য তাকে 1200 টাকা কিন্তু খরচ করতে হয়েছে। কিন্তু বছরের শেষে এই জমি থেকে যখন ফসল পাচ্ছে, সেই ফসলটা বিক্রি করে তিনি কত টাকা পাচ্ছেন? ফলন পাচ্ছেন 3000 টাকা। দেখো তাহলে উৎপলবাবু প্রথমের দিকে এই জমিতে 1200 টাকা খরচ করত, যাবতীয় লাঙ্গল, সেচ, শ্রমিক বিভিন্ন কাজে তার 1200 টাকা খরচ হয়ে যেত। কিন্তু বছরের শেষে যখন এই জমি থেকে যখন ফসল তুলছে, সেই ফসল থেকে তিনি কত টাকা পাচ্ছেন? 3000 টাকা পাচ্ছেন। তাহলে তখন তাহলে কত টাকা এই জমি থেকে কত টাকা তার আয় হতো? দেখো এই 3000 থেকে যদি আমি 1200 টাকা, যে টাকাটা খরচ হয়, যে টাকাটা আমি বছরের শেষে পাচ্ছি, সেখান থেকে যদি আমার যে টাকাটা খরচ হয়েছে সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি কত পাবো? দেখো 3000 টাকা পাচ্ছে আর 1200 টাকা খরচ হয়েছিল, তাহলে খরচটা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 1800 টাকা। তাহলে আগে উৎপলবাবু তার ওই জমি থেকে 1800 টাকা আয় করত, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এবার প্রশ্নে বলেছে যে উচ্চ ফলনশীল ধান বীজ ব্যবহার করেছে, মানে এমন একটা বীজ যেটা ব্যবহার করার ফলে জমিতে ফলন খুব ভালো হয়, সেইগুলোকে বলা হয় উচ্চ ফলনশীল বীজ। উচ্চ ফলনশীল ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে কখন? যখন এই জমিতেই যখন উচ্চ ফলনশীল ধানের বীজ ব্যবহার করেছে, ফলনটা 55% বৃদ্ধি পেয়েছে। কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা বললে কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারতাম। যদি বলতো যে ফলন 500 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 3000 তো আগে ছিল ফলন, এখন যদি বলতো 500 টাকা আর বেড়ে গেছে, তাহলে 3500 টাকা লিখতাম এখানে আমি, ঠিক আছে। কিন্তু ওরা যেটা বেড়েছে সেই বাড়াটা কিন্তু টাকাতে বলে দেয়নি, কত পার্সেন্টেজ বেড়েছে সেটা বলে দিয়েছে, 55% বেড়েছে। তাহলে আগে যেটা ছিল 3000 টাকা ফলন পেত, এই 3000 টাকার যদি আমি 55% করি, তাহলে যেটা আসবে সেই টাকাটা কিন্তু এখন বেড়ে গেছে। তাহলে 3000-এর 55% মানে 55/100। এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে আমি কত পাচ্ছি? 30-এর সঙ্গে যদি আমি 55-কে গুণ করি, তাহলে যেটা পাবো সেই টাকাটাই কি হবে? বেড়ে যাবে। তাহলে আমি নতুন একটা মান পাবো, মনে করো 3 5 15 5 আর 15 16, তাহলে 1650 টাকা। দেখো তাহলে আগে খরচ হতো কত? আগে ফলন পেতো 3000 টাকা, ফলন এখন 55% বেড়ে গেছে, মানে 55% মানে হচ্ছে 1650 টাকা। তাহলে এখন ফলন কত হচ্ছে বর্তমানে? 1650, 3000 সাথে যোগ করলে কত হবে? 4650 টাকা। তাহলে এটা কি? এটা হচ্ছে বর্তমানে কিন্তু ফলন পাচ্ছি। কিন্তু এই উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করার ফলে খরচই কিন্তু 40% বেড়ে গেছে। আগে খরচ হতো কত? 1200 টাকার, 40% বেড়ে গেছে, মানে 1200-র 40% কত হয়? তাহলে 1200-র 40% করলে 1200 গুণ 40/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে 4 12 কত হয়? 48, একটা শূন্য। তাহলে দেখো আগে 1200 টাকা খরচ হতো, এখন আরও 480 টাকা বেশি হয়, তার মানে 1680 টাকা। বর্তমানে 1680 টাকা খরচ হচ্ছে, আর ফসল পাচ্ছে 4650। তাহলে দেখো এই ফলন থেকে যদি আমি খরচটা বাদ দিয়ে দিই, তাহলে বর্তমানে আমি আয় পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে যদি আমি মাইনাস করি, তাহলে পাবো বর্তমানের আয়। এবার তোমাকে নির্ণয় করতে বলেছে আয় তার কত বাড়লো। দেখো আগে আয় কত ছিল? 1800 টাকা। এবার এই যে ফলন আর এই যে খরচ, এটা বাদ দিলে আমি নতুন একটা আয় পাবো, এবং সেই দুটো আয়ের মধ্যে তখন আমি তুলনা করব যে আগের থেকে আয় তার বাড়লো না কমলো। তাহলে বুঝতে পেরেছো? দেখো এবার আমরা ফটাফট এটা লিখে করে ফেলবো, ঠিক আছে। দেখো তাহলে আমি প্রথমে কি লিখবো, যে আগে উৎপলবাবুর খরচ কত, জমিতে খরচ হতো কত? আগে উৎপলবাবুর খরচ, আগে উৎপলবাবুর খরচ হচ্ছে 1200 টাকা। এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। দেখো আগে উৎপলবাবুর ফলন, আগে উৎপলবাবুর খরচ ছিল 1200 টাকা, এখন ফলন কত? এখন ফলন আগে ফলনটা ছিল হচ্ছে 3000 টাকা।
দেখো তাহলে আগে আয়টা কত, আগে উৎপল বাবুর আয়, দেখো যেভাবে ঠিক করলাম সেইভাবে কিন্তু লিখে এবার লিখিত আকারে লিখছি আমরা, ঠিক আছে। তাহলে এই ফলন থেকে 3000 থেকে যদি আমরা 1200 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি, 1800 টাকা পেয়েছিলাম। দেখো 1800 টাকা হচ্ছে কি উৎপল বাবুর আগে আয়, এটা উৎপল বাবু আগে এই টাকাটা তার জমি থেকে আয় করতেন, ঠিক আছে। কিন্তু এখানে তো বললাম যে ফলন 55% বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখব ফলন ফলন 55% বৃদ্ধি পেলে, ফলন 55% বৃদ্ধি পেলে বর্তমানে ফলন হবে কত, তাহলে বর্তমানে ফলন 55% বেড়ে গেছে। তাহলে দেখো তাহলে ফলন 55% বৃদ্ধি পেলে বর্তমানে ফলন কত হবে, আগে ফলনটা কত ছিল, আগে ফলনটা ছিল 3000, তাহলে 3000 টাকা তো ছিলই, বেড়েছে মানে প্লাস করব, কত বেড়েছে, 3000-এর 55% করলে যেটা হয় আর কি, সেটা কিন্তু এই 3000-এর সাথে যোগ হয়ে যাবে। 3000 প্লাস কেন করছি, কারণ 3000 বেড়েছে, 3000-এর 55% করলে যেটা হবে সেটা 3000 থেকে যুক্ত হয়ে নতুন ফলন হবে। তাহলে 3000-এর 55% 55/100। এবার দেখো এখানকার এই শূন্যটা এই শূন্যটা এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে এটা আমরা কি পেয়েছিলাম, 3000 যেমন আছে রাখো এখানে, তাহলে 1650 পেয়েছিলাম এটা, তাহলে 1650, তাহলে 3000-এর সাথে 1650 যোগ করলে কত হয়, 4650। তাহলে আমরা কত পাচ্ছি, 4650। এটা হচ্ছে কি উৎপল বাবুর বর্তমানে ফলন। কিন্তু এই ফলন বাড়ার জন্য কিন্তু খরচও তাকে বেশি করতে হয়েছে, কারণ জমিতে সার সেচ এগুলো দেওয়ার জন্য তো খরচ হয়, তাহলে খরচটা কিন্তু বেড়ে গেছে। তাহলে লিখব খরচটা কিন্তু 40% বেড়েছে, খরচ 40% বৃদ্ধি পেলে বর্তমানে খরচ কত, দেখো আগে খরচ কত ছিল, 1200 টাকা তো ছিলই, এর 1200-র 40% করলে যেটা হয় সেটা বেড়েছে, তাহলে 1200-র 40%, 40/100, এটাকে একটু তোমরা হিসাব করে নাও। তাহলে কত হচ্ছে, এখানকার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে 1200 প্লাস 4/48 480, তাহলে কত পাচ্ছ এখানে, 1200-র সঙ্গে যদি 480 যোগ করে তাহলে 1680 টাকা, তাহলে 1680 টাকা কিন্তু বর্তমানে খরচ। এবার তোমরা দেখে নাও এখানে আগে দেখো খরচ দেওয়া ছিল, ফলন দেওয়া ছিল, দিয়ে ফলন থেকে খরচ বাদ দেওয়ার ফলে আমরা আয় পেয়েছি। এবার দেখো বর্তমানে খরচ এবং ফলন দুটো বেড়ে যাওয়ার পরে দেখো নতুন ফলন আর নতুন খরচ পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারবো না এই ফলন থেকে যদি খরচ বাদ দিয়ে দিই তাহলে নতুন আমরা বর্তমানে কত আয় হচ্ছে সেটা পেয়ে যাব। দেখো আমি উপরের লাইনটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বর্তমানে আয়, কারণ বর্তমানে খরচ ফলন দুটোই আমি জেনে গেছি, তাহলে বর্তমানে আয় কত টাকা হচ্ছে, 4650, 4650 মাইনাস কত 1680 টাকা লিখবে এখানে। এবার দেখো বিয়োগ করে দাও, 0 আর এটা হচ্ছে কত 7 আর হচ্ছে 9 আর এটা হচ্ছে 2, 2970 টাকা। তাহলে 4650 থেকে যদি 1680 টাকা বিয়োগ করা হয় তাহলে 2970 টাকা হচ্ছে বর্তমানে আয়। এবার দেখো তোমরা নিজে থেকে এবারে বলতে পারবে, দেখো আগে আয় কত হয়েছিল 1800 টাকা, এখন বর্তমানে ফলন এবং খরচ দুটো বেড়ে যাওয়ার পরেও কিন্তু দেখো এখানে আয় হচ্ছে 2970 টাকা, তাহলে বর্তমানে তো আগের থেকে তো আয় তো বেশি হচ্ছে, কতটা বেশি, তাহলে আগে যেটা পেতাম আর এখন যেটা হচ্ছে তাদের মধ্যে পার্থক্য করে দাও, মানে বিয়োগ করে দাও। তাহলে লিখবো বর্তমানে দেখো এখানে প্রশ্ন কি চেয়েছে, বলেছে তার কত পরিমাণ, তার আয় কত পরিমাণ বাড়বে, তাহলে বর্তমানে আয় বাড়বে, দেখো আয় তো বেড়েছে, তাহলে বর্তমানে আয় বাড়বে কত, তাহলে বর্তমানে আয় বাড়বে এই
70, সেখান থেকে বাদ দিয়ে দেবো কত, 1800 বাদ দিয়ে দাও, টাকা লেখো এখানে। দেখো তাহলে এটা বিয়োগ করলে কত হয়, এটা 0 হবে, এটা 7 হবে, এটা 1 আর এটা 1, 1170 টাকা। তাহলে বুঝতে পেরেছো বর্তমানে আয় বাড়বে কত, তার 1170 টাকা। এটি হয়ে গেল এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এবার আমরা চলে যাব এর পরের অঙ্কে। দেখো এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 15। দেখো একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, ঠিক আছে, এবং বিজয়ী প্রার্থী বলতে যিনি ভোটে জিতেছেন তার কথা বলা হচ্ছে, তিনি নাকি প্রদত্ত ভোট বলতে যে ভোটটা ওখানে দেওয়া হয়েছিল সেই ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। দেখো আগের অঙ্কগুলোর মতো তোমাদের একটু আমি প্রথমে ধারণা দিই, সম্পূর্ণ অঙ্কটা একটু বেসিক ধারণা দিয়ে দিই, তাহলে তোমাদের একটা মাইন্ডে একটা মানে ছবি যদি থাকে তাহলে কিন্তু খুব সহজে তুমি এর সমাধান কিন্তু করতে পারবে। দেখো মনে করো কোনো একটা বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের মনে করো এটা হচ্ছে ভোটার লিস্ট। ওকে, ভোটার লিস্টে তো আমরা জানি বিভিন্ন ব্যক্তির নাম থাকে, যাদের ভোটার হয়েছে তাদের নামগুলো এখানে থাকে, বোঝা গেল। মনে করো না এই ভোটার লিস্টে মোট ভোটার 100 জন আছে, এখানে 100 জনের নাম আছে, বোঝা গেল। তাহলে মোট ভোটার, তাহলে লিস্টটিতে এই লিস্টের মধ্যে যে সমস্ত ব্যক্তির নাম আছে তারা হচ্ছে মোট ভোটার ওই বিধানসভা কেন্দ্রের, মনে করো না 100 জন। এবার এই লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু সবাই তারা ভোট দিতে যায় না, কিছু কিছু মানুষ যারা প্রতিবন্ধী হয়, কিছু কিছু মানুষ যারা বাইরে চলে যায়, তারা আর ভোটের সময় আসে না, কাজে বিভিন্ন সূত্রে কিন্তু তারা বাইরের রাজ্যে পাড়ি দেয়, তারা কিন্তু আর আসে না ভোটের সময়, ঠিক আছে। তার জন্য এখানে বলা হয়েছে, তার জন্য দেখো যে একটি বিধানসভা কেন্দ্রের মোট ভোটারদের 80% ভোট দিয়েছেন, মানে টোটাল ভোট যদি এখানে লিস্টে যদি 100 জন থাকে তার 80%, মানে 100 জনে যদি ভোট দিয়ে দিত, যে লিস্টে যত জনের নাম আছে 100 জনে যদি গিয়ে ভোট দিয়ে আসতো, তাহলে আমি বলতে পারতাম যে 100% ভোট দেওয়া হয়েছে। কিন্তু 100% দেয়নি, বলেছে মোট ভোটার যদি 100 হয় তাহলে তার 80%, তাহলে যদি আমি 100 জন মোট ধরেছি তাহলে তার 80% করলে কি হয়, 80/100, 100 কেটে দিলে কি হয় 80। তাহলে আমি বলতে পারি যে 100 জন লিস্টে নাম থাকলেও ভোট গিয়ে দিয়ে এসেছে কতজন, 80 জন, 20 জন কিন্তু ভোট দিতে যায়নি, ঠিক আছে। এবং বিজয়ী প্রার্থী মানে যিনি ভোটে জিতেছেন, 80 জন ভোট দিয়েছে, তাহলে এখান থেকে গোনা কাউন্টিং, এখান থেকে এই ভোট থেকেই 80 জনের থেকে এবার বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থী ভোট পেয়েছেন, ঠিক আছে। তাহলে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোট বলতে যে ভোটটা ওখানে যে ভোট দেওয়া হয়েছে সেই ভোটটাকে বলা হচ্ছে প্রদত্ত ভোট, 100 না কিন্তু, ঠিক আছে। প্রদত্ত ভোটের মানে 80 জন দিয়েছে, তাহলে 80 জনের মধ্যে মানে 80-র 65% কিন্তু ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি 80-র 65% পেয়েছেন। তাহলে 80-র যদি আমি 65% করি তাহলে কী হবে, তাহলে 80 গুণ 65/100, তাহলে 20 দিয়ে কাটলে আমরা কী পাবো, 20 4 80, 20 5 কত হয় 100, 5 13 কত হয় 65, তাহলে 13 গুণ 4 4 13 কত হয় 52। তাহলে আমি বলতে পারি বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের কতগুলি ভোট পেয়েছে, 53টি ভোট পেয়েছে বলতে পারি আমি। ওকে, 80 জন ভোট দিয়েছিল, তার মধ্যে 53টি ভোট পেয়ে গেছে, 80-র মধ্যে 53, পরাজিত প্রার্থী বাকিগুলো পেয়েছে, ঠিক আছে। এবার দেখো এখানে জানতে চাইছে কি, যে তিনি মোট ভোটের শতকরা চেয়েছে, তিনি এই যে 52টি ভোট পেয়েছেন, মোট ভোটের শতকরা কথা, মোট ভোটার কত ছিল, মোট ভোটার বলতে এখানে 80 জন না, কিন্তু ওই এলাকায় যতজন ভোটার আছে সেই ভোটারটাকে বলা হচ্ছে মোট ভোটের সাপেক্ষে। তাহলে 100-র মধ্যে পেয়েছে কত 52, আর আমরা জানি 100-র মধ্যে যেটা হয় সেটাকে পার্সেন্টেজ বলে, কিংবা তুমি যদি না বুঝতে পারো তাহলে 100-র মধ্যে কত 52 মোট ভোটার ছিল, আর শতকরা করার জন্য আমরা একটা 100 গুণ করি, তাহলে 100 তো কেটেই যাবে, তাহলে কত হবে 52, তাহলে 52%, পার্সেন্টেজ চিহ্নটা আনার জন্য কিন্তু এইটা করতে হবে, এখানে কিন্তু টি আসছে, ঠিক আছে, কারণ আগে শতকরা চেয়েছে, তাহলে 52% ভোট কিন্তু পেয়েছিলেন। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কি করে এই অঙ্কটা আমরা করতে চলেছি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে মোট ভোটারের সংখ্যা হচ্ছে কত 100 জন। ওকে, এবার ভোট দিয়েছেন কত 100-র 80%, মানে 80 জন। এবার যিনি বিজয়ী হয়েছেন তিনি কিন্তু প্রদত্ত ভোটে মানে 80-র 65% পেয়েছেন, মানে 52টি পেয়েছেন। তাহলে মোট ভোটের কত পেয়েছেন, তাহলে মোট ভোট তো 100 এলাকায়,
যতগুলো ভোট দেওয়া আছে সেটা কিন্তু মোট ভোট না, মোট ভোট বলতে লিস্টে যত জনের নাম আছে সেটা হচ্ছে মোট ভোট। তাহলে মোট ভোটারের সাপেক্ষে 52, তাহলে শতকরার জন্য আমরা 100 গুণ করে দেবো, তাহলে 52% আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা বুঝতে পেরে গেছি, এবার আমাদের লেখাটা কোনো ব্যাপারই না আমাদের কাছে, তাই না? দেখো তাহলে আমরা লিখবো এবার, দেখো এটা কত নম্বর, এটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। দেখো 15 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, তাহলে আমরা এখানে লিখে নেবো যে মোট ধরি মোট ভোটারের সংখ্যা, ধরি মোট ভোটারের সংখ্যা কত, 100 জন। ওকে, তাহলে ভোট দিয়েছেন কত, 80% কিন্তু ভোট দিয়েছেন, তাহলে লিখবো এখানে ভোট দিয়েছেন কত, 80%। তাহলে 100 আর 80% করলে তো 80 হয়, তাহলে এখানে লিখবো আমরা 100 গুণ মোট ভোটারের 80%, তাহলে 100 80% মানে 80/100। তাহলে 100 কেটে দাও, তাহলে কত পাচ্ছি আমরা, 80 জন। ওকে, তাহলে ভোট দিয়েছেন 80 জন। এবার যে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের, মানে ভোট দেওয়া হয়েছে যেটা সেটা প্রদত্ত ভোট, তাহলে এই 80 জনের 65% ভোটে তিনি নির্বাচিত হয়েছে। তাহলে লিখবো বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন প্রদত্ত ভোটের 65%। অর্থাৎ আমরা কি বলতে পারি, প্রদত্ত ভোট মানে 80, তাহলে 80-র 65%। ওকে, এটা 20 দিয়ে কাটাকাটি করো, 20 4 80 হয়, 20 5 100 হয়, 5 13 65, তাহলে 4 গুণ 13, 4 13 কত হয়, 52। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন প্রদত্ত ভোটের 65%, মানে হচ্ছে 52টি। ওকে, কিন্তু আমাদের জানতে চাইছে মোট ভোটের শতকরা কত পেয়েছেন, তাহলে লিখবো শতকরা ভোট পেয়েছেন, তাহলে শতকরা কত ভোট পেয়েছেন, শতকরা মানে কি 100-র মধ্যে। দেখো মোট ভোটারের সাপেক্ষে কত চাইছে, মোট ভোটার তো আমাদের ছিল 100, দেখো মোট ভোটারের সংখ্যা কত, 100, তাহলে 100-র মধ্যে কতটা পেল বিজয় প্রার্থী, 50। তাহলে শতকরা বলেছে, তাহলে আমরা জানি শতকরা করার জন্য কিন্তু আমাকে একটা 100 গুণ করতে হয়, তাহলে এই 100 যদি কেটে দাও, তাহলে কি পড়ে রইল এখানে, 52। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে বিজয়ী প্রার্থী মোট ভোটারের কত % ভোট পেয়েছে, 52% ভোট কিন্তু তিনি পেয়েছেন। দেখো কত সহজ অঙ্ক। দেখো এরপরে আমরা দেখে নেব পরের অঙ্কটা। দেখো এটা আমি মুছে দিচ্ছি। এবার দেখো 16 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। 16 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে, এই বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। A+ পেয়েছে মানে কি, দেখবে পরীক্ষার রেজাল্টের পিছনে দিকে দেখবে গ্রেড থাকে। মনে করো না 80 থেকে যারা 90, কোনো একটা বিষয় 80 থেকে যারা 90, এর মধ্যে যে সমস্ত নাম্বারগুলো পেয়েছে, মনে করো কারো নাম্বার 85 রয়েছে, তাহলে 80 থেকে 90-এর মধ্যে পড়ছে, তাদেরকে একটা গ্রেড দেওয়া হয়, তারা A+ হয়। ধরে নাও 90 থেকে যারা 100-র মধ্যে নাম্বার পেয়েছে, যাদের নাম্বারটা এই 90 থেকে 100-র মধ্যে 91 হতে পারে, 92 হতে পারে, ঠিক আছে, 95 হতে পারে, 99 হতে পারে, তাদেরকে ধরে নাও AA দেওয়া হয়েছে। তাহলে এগুলো হচ্ছে গ্রেড। বুঝতে পেরেছো যে A+ পেয়েছে কথা অর্থে কি, যাদের নাম্বারটা একটা রেঞ্জের মধ্যে রয়েছে। রেজাল্টের পিছনে দেখবে তোমাদের লেখা থাকে। এবার এরকম তথ্য দেওয়া আছে, এবং পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী, এখান থেকে 4টে প্রশ্ন কিন্তু জানতে চাওয়া হয়েছে। তাহলে এই অঙ্কটা তোমরা করবে কি করে, দেখো এই অঙ্ক করার সব থেকে সহজতম উপায় হচ্ছে তোমরা ভেন ডায়াগ্রাম করে নেবে। ঠিক আছে, উঁচু ক্লাসে গিয়ে তোমরা শিখবে এগুলো, যে ভেন ডায়াগ্রাম। দেখো ভেন ডায়াগ্রামটা কি, তার সাহায্যে এটা বুঝে নিলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। দেখো
তোমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে বিষয়টা বোঝানোর আমি চেষ্টা করছি। দেখো এখানে বলেছে কি পরীক্ষা দিতে 85% বাংলায় এ প্লাস পেয়েছে। মনে করো না এখানে আমি একটা বৃত্ত আঁকছি বা গোলা আঁকছি, মনে করি একটা বৃত্ত আঁকলাম। এই পুরো বৃত্তটা যেটা আমি নীল কালি দিয়ে করলাম, এই পুরো বৃত্তটা হচ্ছে মনে করো বাংলার, এটা হচ্ছে বাংলা বিষয়ের গোলা, ঠিক আছে? এই গোলাটা হচ্ছে বাংলা বিষয়ের গোলা। আর এর পুরো ভ্যালুটা বাংলা বিষয়ে এ প্লাস পেয়েছে কত জন? 85%। জনে বলেনি, পার্সেন্টেজে দেওয়া আছে 85%, মানে এই পুরো গোলাটার মান হচ্ছে 85%, বোঝা গেল? এবং এই পুরো গোলাটা বাংলাকে নির্দেশ করছে। ওকে, এবার দেখো এখানে অঙ্কে 70%। আমি এর পাশে আর একটা গোলা আঁকছি, ঠিক আছে? আর একটা বৃত্ত অঙ্কন করলাম। এই পুরো লাল কালি দিয়ে যেটা আমি করলাম, এই পুরো লালটা, এটা পুরো লালটা অঙ্কের গোলাকে নির্দেশ করছে, অঙ্ক বিষয়ের গোলককে বা বৃত্তকে নির্দেশ করছে। ওকে, আর এই পুরো লাল কালি দিয়ে যেটা যতদূর পর্যন্ত লাল দাগ রেখা রয়েছে পুরোটার মান কত? এটা হচ্ছে 70%। এটা হচ্ছে পুরোটার ভ্যালু আছে 70%। তাহলে অঙ্কে পেয়েছে 70% এ প্লাস, আর বাংলায় পেয়েছে কত? 85% এ প্লাস। এবার বলেছে 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। দেখো প্রচুর ইম্পর্ট্যান্ট লাইন এটা, উভয় বিষয়। দেখো উভয় বিষয়, দেখো কোনটা? দেখো এই পুরো নীলটা হচ্ছে কি বাংলা, আর এই পুরো সমগ্র লালটা কি অঙ্ক। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা আমি সেট করে দিচ্ছি। দেখো কালি দিয়ে যেটা আমি সেট করে দিচ্ছি, এই জায়গাটা কি বলতো? এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা লালের দিকেও চলে গেছে একটু এবং নীলের দিকেও চলে গেছে। দেখো এই জায়গাটা আছে লাল এবং নীল দুটো গোলকে বা দুটো বৃত্তরই কিন্তু অংশ এই জায়গাটা। দেখো এই জায়গাটা দেখো, এইটা দেখো এই লালের মধ্যেও রয়েছে আবার নীলের মধ্যেও রয়েছে এই জায়গাটা। তাহলে দুটোর হচ্ছে কমন, দুটো গোলকের কমন জায়গা হচ্ছে কি এটা, বোঝা গেল? তাহলে উভয় বিষয়কে বোঝাচ্ছে এই জায়গাটা। তাহলে কী হবে? উভয় বিষয়, বুঝতে পেরেছো? উভয় বিষয়, এটা হচ্ছে উভয় বিষয়, মানে বাংলা অঙ্ক উভয়কেই বোঝাবে এই জায়গাটা। এই জায়গার মধ্যে যারা পড়বে তারা কিন্তু উভয়ের মধ্যেই রয়ে যাবে, উভয় বিষয়ের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? এবার এই উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত? 65%। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত? 65%। এবার এখান থেকে তোমাদের 4টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। দেখো এবার তোমাদের আমি প্রথমে বলেছি পুরো নীলটা, পুরো নীলের গোলকটার মান ছিল 85%, আর সম্পূর্ণভাবে আলাদা যে লালটা তার ভ্যালু ছিল কত? 70%। তাহলে তোমরাই বলো ফাঁকা জায়গাটা, এই যে যেটা আমি মার্ক করে দিয়েছি এই জায়গাটা বাদে এই ফাঁকা জায়গাটার ভ্যালু কত হবে? এর পুরোটা 65, এটা হচ্ছে 85। তাহলে 85 থেকে যদি আমি বলি যে শুধু বাংলা কোনটা, এই জায়গাটা কিন্তু বাংলা অঙ্ক মিলিয়ে, তাহলে যদি বলে শুধু বাংলায় কতজন হবে, তাহলে এই জায়গাটা থেকে ফাঁকা জায়গাটা, তাহলে এই জায়গাটার মানটা কত হবে? পুরোটা হচ্ছে 85 ছিল, সেখান থেকে এইটা তো এই মানটা এখন 65, তাহলে এই 85-এর ভেতরে এখন 65 চলে এসেছে, তাই না? তাহলে এই ফাঁকা জায়গাটা কত? তাহলে 85 থেকে যদি আমি 65 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো এখানে বলো তো? 20%। ওকে, তাহলে শুধু বাংলা বললে কি করব? এই যে পুরো ফাঁকা জায়গাটা এটা হচ্ছে 20%। একই রকমভাবে শুধু অঙ্ক বললে আমরা কি করব? দেখো পুরোটার ভ্যালু কত ছিল লালটা? 70, আর এই যে এটা কত? এটা হচ্ছে 65%। তাহলে দেখো এই 70-এর মধ্যে দেখো এই অংশটা রয়ে গেছে, তাহলে 70 থেকে যদি আমি 65 বাদ দিয়ে দিই তবে তো আমি এই ভ্যালুটা পাবো। তাহলে কত পাবো এটা? 70 বিয়োগ 65%। তাহলে আমি বলতে পারি না এটা 5%, বোঝা গেল? পুরো বাইরের অঞ্চলটা হচ্ছে 5% হয়ে গেছে এবার, ঠিক আছে? তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 20%, আর শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত? 5%, আর উভয় বিষয়ে কত পেয়েছে? 65%, বোঝা গেল? আর কোনো বিষয়ে এ প্লাস পাইনি, উভয় বিষয়ে এ প্লাস পাইনি কারা কারা? দেখো টোটাল ভ্যালু, টোটাল এ প্লাসকে যদি আমরা 100% ধরে নিই তার মধ্যে পাচ্ছে কত? 20% হচ্ছে কি শুধু বাংলাতে, 5% হচ্ছে শুধু অঙ্কে, আর উভয় বিষয় পেয়েছে 65%। যারা এ প্লাস পেয়েছে সেইগুলোকে সব যোগ করে দিয়ে যদি আমি 100 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে যেটা পাবো সেটা কিন্তু তারা কোনো বিষয়ে কিন্তু এ প্লাস পায়নি। কত? দেখো এখানে 5 আর এখানে 65, 70 আর 20 কত হয়? 90। তাহলে 90% কিন্তু এ প্লাস পেয়ে যায় কোনো না কোনো বিষয়ে, ঠিক আছে? এবং পায়নি কারা? তাহলে 90টা যদি তুমি বাদ দিই তাহলে 10%। তাহলে 10% শিক্ষার্থী এমন আছে যারা কোনো বিষয়ে না পেয়েছে অঙ্কে, না পেয়েছে বাংলা, এবং উভয় বিষয়ে কোনো বিষয় কিন্তু পায়নি, ঠিক আছে? এবার তাহলে আমরা অঙ্কটা দেখো কীভাবে করি। তাহলে লিখবো শুধু বাংলা এ প্লাস পেয়েছে, এই দেখো 85 থেকে 65 বাদ দিয়েছিলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু এবার আমরা অঙ্কটা করব। তাহলে আমরা এখানে লিখবো যে শুধুমাত্র বাংলায়
এ প্লাস পেয়েছে, শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে কত, দেখো 85 ছিল, সেখান থেকে উভয় বিষয়ে কত 65%, সেটা মাইনাস করে দাও তোমরা, তাহলে কত হবে এটা 20%। ওকে, তাহলে শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে কত 20%, শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে কত, দেখো অঙ্কে ছিল কত 70, সেখান থেকে 65 মাইনাস করে দাও, তাহলে কত পাচ্ছি আমি 5% পাচ্ছি। আর উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে সেটা তো প্রশ্নে দেওয়া ছিল, তাহলে লিখো এখানে উভয় বিষয়ে এ প্লাস, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত, এটা কিন্তু 65%। তাহলে দেখো এরা সব এ প্লাস পেয়েছে, এবার উভয় বিষয়ে এ প্লাস পায়নি কত, সেটা লিখতে হবে তোমাকে, অতএব উভয় বিষয়ে এ প্লাস পায়নি, উভয় বিষয়ে এ প্লাস পাইনি, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পাইনি কারা, টোটাল হচ্ছে 100, সেখান থেকে বাদ দেবো কত, এই যেগুলো পেয়েছে এ প্লাস সেগুলো বাদ দিয়ে দেবো, তাহলে মাইনাস করে দাও 20 প্লাস 5 প্লাস 65। ওকে, তাহলে 100 থেকে যদি আমি, এটা কত হয়েছিল 70 20 90, তাহলে 90। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা 10%। ওকে, দেখো শুধু বাংলা এ প্লাস পেয়েছে 20%, মানে পেয়েছে সেটা আমরা পার্সেন্টেজে কিন্তু বের করেছি, এবার এগুলোকে আমাকে জনে বের করতে হবে, কারণ মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 120 আছে, তাহলে 120 নির্ণয় করে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে বাংলা এ প্লাস কতজন পেয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এরকমভাবে এবার কিন্তু আমরা পরের যে 4টে যে অঙ্ক রয়েছে সেগুলো আমরা এবার করবো দেখা একাকে। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলেছে, 1 নম্বর প্রশ্নে বলেছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন, দেখো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, তাহলে লিখবে এখানে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত, দেখো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত 65%, কার 65%, দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা কত আছে এখানে 120 জন, তাহলে 120-র 65% তুমি নির্ণয় করো, তাহলে 120-র 65% মানে 65/100, এটা কাটাকাটি করে দাও, এই শূন্যর সাথে শূন্যটা কেটে দাও, 5 দুগুণে 10, 5 তেরা 65, 2 6 12, তাহলে 6 গুণ 13, 6 তেরা কত হয় 78 জন। দেখো এবার জনে আমরা বলতে পারছি, আগে পার্সেন্টেজে আমরা জানতে পেরেছিলাম যে পার্সেন্টেজে 65% যদি 120 65% করা হয় তাহলে 78 জন হয়, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন। দেখো 2 নম্বর, দেখো কি বলেছে, 2 নম্বর জানতে চাইছে শুধু বাংলা এ প্লাস পেয়েছে, দেখো শুধুমাত্র বাংলা এ প্লাস পেয়েছে কত 20%, তাহলে লিখবো এখানে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু বাংলা এ প্লাস পেয়েছে কত 120 জন মোট পরীক্ষার্থী, তাহলে 120-র কত পার্সেন্ট 20%, তাহলে 20/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 12 দুগুণে কত হচ্ছে 24 জন, তাহলে শুধু বাংলা এ প্লাস পেয়েছে কতজন 24 জন। দেখো আমি উপরের অংশটা মুছে দিচ্ছি, দেখো তাহলে অঙ্কে কত আছে 5% আছে। ঠিক আছে, দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে এখানে, 3 নম্বর প্রশ্নে তোমাকে জানতে চাওয়া হয়েছে এখানে যে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে 5% ছিল, তাহলে লিখব শুধু অঙ্কে এ প্লাস, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত 120-র 5%, মানে 5/100। দেখো এটা কাটো, 5 20 100, 20 6 কত হয় 120, তাহলে 6 জন, তাহলে শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে 6 জন। দেখো লাস্ট প্রশ্ন কি আছে অঙ্ক এখানে, উভয় বিষয়ে এ প্লাস পাইনি, দেখো উভয় বিষয়ে এ প্লাস পাইনি সেটা আমরা 10% বের করেছি, তাহলে এখানে লিখবো আমরা উভয় বিষয়ে এ প্লাস পাইনি, উভয় বিষয়ে এ প্লাস পাইনি কত 120-র 10%, আগে তোমরা পার্সেন্টেজে নির্ণয় করে নেবে, তারপরে তার
120 সেই পার্সেন্টেজগুলো নির্ণয় করলে কিন্তু তোমরা জনে পেয়ে যাবে সেটা, ঠিক আছে, উত্তরটা পেয়ে যাবে। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে দাও, কত হবে 12 জন। তাহলে 120 যদি 10% বের করি তাহলে আমরা কত পাবো, 12 জন পাবো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 16 নম্বর প্রশ্নের কিন্তু উত্তর। দেখো এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো তাহলে তোমরা বুঝতে পারছো, দেখো এবার কি বলেছে 17 নম্বরে। দেখো 17 নম্বর প্রশ্নে বলেছে এখানে যে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে আবার 20% হ্রাস পেয়ে গেল। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো 17, বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে। দেখো আমিনা বিবির বেতন প্রথমে কত ছিল সেটা তো আমরা জানি না, প্রথমে তার বেতন 20% বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো মনে করে নাও আমিনা বিবির বেতন প্রথমে 100 টাকা ছিল, ধরে নাও, তুমি এক্স ধরেও করতে পারো, প্রথমে যাই থাকুক না কেন মনে করো তার বেতন প্রথমে কত ছিল, 100 টাকা ছিল। এবার বেতনটা 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো আমি উপরের দিকে সাইন দিচ্ছি, মানে বেড়ে গেছে কত, 20%। ওকে, তাহলে প্রথমে বেতন যাই থাকুক না কেন আমি ধরে নিচ্ছি, কারণ 100 কেন ধরলাম, কারণ 100-র পার্সেন্টেজ হিসাব করতে খুব সুবিধা হয়, ঠিক আছে, তার জন্য আমি 100 ধরে নিলাম। তাহলে প্রথমে ধরে নিলাম আমি বেতন ওর 100 ছিল, তাহলে 20% বাড়িয়ে দিলাম। তাহলে 100-র যদি আমরা 20% যদি নির্ণয় করি তাহলে কী হবে, 100 গুণ 20/100, তাহলে 100 কেটে 20 হবে, তাহলে মানে 20 বাড়ছে। তাহলে 120% বাড়াচ্ছে মানে কি 20 বাড়ছে। তাহলে 100 ছিল, 20 বেড়ে গেলে কত হবে, 120 হয়ে যাবে বেতনটা এখন আমিনা বিবির। তাহলে 100 থেকে 120 হয়ে গেল বেতন। এবার দেখো পরে কি বলেছে, আবার নাকি পুনরায় তার বেতনটা 20% কমিয়ে দেওয়া হলো, ঠিক আছে। 120, এখন কিন্তু আর 100 বেতন নেই এর, ঠিক আছে, কারণ 100 থেকে 20% বাড়ানোর ফলে এখন ওর 120 হয়ে গেছে বেতন। আবার বেতনটা 20% কমিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে কমিয়ে দিলে অনেকে ভাববে যে প্রথমে 20% বাড়ালাম তারপর আবার 20% কমালাম, তার মানে যা ছিল তাই হয়ে যাবে, এতে কোনো চেঞ্জ আসবে না তার বেতনের, কিন্তু এমনটা তো নয়, কারণ 100 থেকে 20% বাড়ালে 120 হয়েছে, পরে তুমি আবার 20% কমিয়ে দিলে তাহলে কি হবে, এবার কিন্তু আর 100-র 20% কমবে না, কারণ বেতনটা এখন 120-তে গিয়ে আটকেছে। তাহলে 120-র কিন্তু 20% তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে 120-র যদি 20% যদি হয় তাহলে কি হবে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 20 পাচ্ছে কত, 20 1 20, 20 পাচ্ছে 100, 5 24-এ কত হয় 120, তার মানে হচ্ছে কি 24, তাহলে 24 কমে যাচ্ছে, তাহলে 24 টাকা মনে করো কমে গেল, তাহলে 120-র 20% করলে 24 হয়, তাহলে 120 থেকে 24 টাকা আবার কমে যাবে, তাহলে 120 থেকে যদি তুমি 24 বাদ দাও তাহলে কত হবে 6 এটা 3 9, তাহলে 96, তাহলে 96 টাকা। দেখো প্রথমে ছিল প্রাথমিক, এরা হচ্ছে ওর প্রাথমিক বেতন, প্রাথমিক বেতন ছিল এটা, প্রথমে বেতন ছিল এটা, 20% বাড়ানোর ফলে 120 হলো, তারপরে পুনরায় আবার 20% কমানোর ফলে দেখো 96 হয়েছে, তাহলে শেষ পর্যন্ত যে এটা হচ্ছে তার অন্তিম বা শেষ বেতন এটা। তাহলে দেখো 20% বাড়ানো এবং 20% কমানোর ফলে তার শেষ পর্যন্ত দেখো বেতনটা কোথায় গিয়ে শেষ হয়েছে, 96 গিয়ে শেষ হয়েছে। তাহলে আমি বলতে পারি 100 থেকে 100 ছিল এখন 96 হয়েছে, তাহলে বেতনটা কি আগের থেকে কি কম না বেশি, দেখো 96 100 থেকে কম, তাহলে কম হয়েছে। ওকে, তাহলে আমরা অঙ্কটা কিন্তু এইভাবেই কিন্তু করব। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই অঙ্কটা করতে হবে বা কীভাবে এই অঙ্কটার যে লজিকটা সেটা কি। দেখো এবার আমরা ধরে নেব যে ধরি আমিনা বিবির বেতন হচ্ছে 100 টাকা, ধরি আগে এটা লিখে নাও, ধরি পূর্বে মানে আগে, ধরি পূর্বে আমিনা বিবির বা আমিনা বিবির বেতন ছিল, ধরি আমিনা বিবির বেতন ছিল, এটা লিখলেই হবে, ধরি আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। ওকে, তাহলে বেতন তো 20% বাড়ানো হয়েছে, তাহলে লিখব বেতন 20% বৃদ্ধি করলে
বেতন 20% বৃদ্ধি করলে কত হবে? দেখো 120% করলে তো 20 হয়, তাহলে 100 সাথে 20 যোগ করে দাও, এটা আমি একটু আগে দেখালাম, তাহলে কত হবে? 120 টাকা। ওকে, তাহলে বেতন যদি 20% বৃদ্ধি করা হয় তাহলে 120 টাকার বেতন হবে, পুনরায় আবার 20% কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আবার লিখবো অতএব বেতন বেতন পুনরায় 20% হ্রাস করলে বেতন হবে, বেতন পুনরায় 20% হ্রাস করলে বেতন হবে কত? দেখো 120 আছে, তাহলে 120-র 20% নির্ণয় করতে হবে, তাহলে 120-র 20% মানে 20/100। ওকে, তাহলে কম হয়ে যাবে, হ্রাস যেহেতু তাহলে বিয়োগ চিহ্নটা দাও এখানে, তাহলে কত পাচ্ছি আমরা? 120 মাইনাস, এখানে একটা কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য করে দাও, 12 দুগুণে 24, তাহলে 24, তাহলে 120 থেকে 24 বাদ দিলে আমরা কত পেয়েছিলাম? 96 টাকা। তাহলে প্রথমে বৃদ্ধি, পরে আবার হ্রাস করার ফলে শেষ পর্যন্ত 96 টাকাতে গিয়ে বেতনটা থেমেছে। এবার দেখো বলেছি কি শতকরা, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? পরিবর্তন তো হয়েছে 96, দেখো 100-তে 96 মানে 4 কমে গেছে, তাই না? তাহলে লিখবো বেতন হ্রাস পেয়েছে কত? তাহলে লিখবো বেতন হ্রাস পেল মানে কমে গেল কত? 100 ছিল, প্রথমে তো বেতন 100 ছিল, এখন শেষ পর্যন্ত গিয়ে 96 হয়েছে, তাহলে তো কমে গেছে, তাহলে 96 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 4 টাকা। তাহলে বেতন কমে গেছে 4 টাকা। আমাকে জানতে চাইছে শতকরা কত, তাহলে দেখো এই অংশটা আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে শতকরা কত কমলো দেখো, তাহলে এখানে আমরা লিখব বেতন শতকরা হ্রাস পেল বেতন শতকরা কতটা হ্রাস পেল? দেখো 4 টাকা কমেছে, প্রাথমিক বেতন কত ছিল? 100 টাকা, তাহলে 100 টাকাতে কমেছে 4, তাহলে শতকরা মানে আবার একটা 100 গুণ করতে হয়, পার্সেন্টেজ আসবে, তাহলে দেখো এই 100 কেটে দিলে 4%, তাহলে কিন্তু আমিনা বিবির বেতন কিন্তু 4% কিন্তু কমে গেছে। তাহলে বুঝতে পেরেছ? এবার দেখো, এবার আমরা দেখে নেব 18 দাগের অঙ্কটা। দেখো 18 দাগের অঙ্কে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করে লিখি। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে 15% বৃদ্ধি করেছে এবং প্রস্থটাকে 15% হ্রাস করেছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল সেটা হচ্ছে অঙ্কের মূল বিষয়। দেখো মনে করে নাও, তোমাদের একটু আমি ধারণা দিয়ে দিই, ঠিক আছে? তারপরে আমি মেন অঙ্কে আসছি। মনে করে নাও এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি হয়? সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়, আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং সমান্তরাল হয়। লম্বা দাগটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এই যে চওড়া যেটা সেটা হচ্ছে প্রস্থ। মনে করে নাও এই একটা আয়তক্ষেত্র রয়েছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা সাপোজ ধরে নিলাম 10, ওকে 10 সেমি, 10 মিটার, 10 একক ধরে নাও, আর এটা হচ্ছে 5 একক, ঠিক আছে? তাহলে একটা আমি আয়তক্ষেত্রে এঁকেছি এখানে, যার দৈর্ঘ্যটা হচ্ছে কত? 10 একক, আর প্রস্থটা হচ্ছে 5 একক। তাহলে তুমি যদি এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাও, তাহলে তুমি কি করবে? ক্ষেত্রফল মানে এর ভেতরের ফাঁকা জায়গা কতটা পেজ রয়েছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করে দিলে কত হবে? 5 10 কত? 50 বর্গ একক হবে, তাহলে 50 বর্গ একক। এবার দেখো এটা হচ্ছে মূল একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্যটা আমি 10 এবং প্রস্থটা 5 ধরলে তার আমি ক্ষেত্রফলটা কত পাচ্ছি? 50। ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়। এবার প্রশ্নে বলেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে বাড়ানো হচ্ছে। দেখো দৈর্ঘ্যটাকে যদি বাড়ানো হয় তাহলে কি হবে? দেখো দৈর্ঘ্য মানে কি? এই লম্বা দাগটা ছিল কি দৈর্ঘ্য, মনে করো এটা বাড়ানো হয়েছে, এর থেকে একটু বড় করা আছে, মনে করো এতটা বাড়িয়ে দিলাম আমি, ঠিক আছে? তাহলে বাড়ানো হলো। আর প্রস্থটাকে নাকি কমিয়ে দেওয়া হয়েছে, দেখো এতটা চওড়া ছিল, এখন আর এটা
এতটা নেই, মনে করো এতটা কমিয়ে দেওয়া হলো, এখন এইরকম শেপ নিয়ে নিয়েছে, ভালো করে বুঝবে তোমরা। তাহলে প্রথমে ছিল আয়তক্ষেত্র এরকম যে দৈর্ঘ্যটা 10 আর প্রস্থটা 5। এবার দৈর্ঘ্যটাকে বাড়ানোর ফলে দেখো দৈর্ঘ্য এই পর্যন্ত ছিল আগে, এইখান থেকে এইটুকুনি বাড়িয়েছে, মানে বড় হবে দৈর্ঘ্যটা, আর প্রস্থটা এতটা চওড়া ছিল, এখন কমিয়ে দিয়েছে 15%, তাহলে এরকম সরু হয়ে যাবে, তাহলে এরকম একটা আয়তক্ষেত্র তৈরি হবে। তাহলে মনে করে নাও দৈর্ঘ্যটাকে বাড়ানোর ফলে ধরে নাও এখন 15 হয়ে গেছে, দৈর্ঘ্যটা এখন 15 হয়ে গেছে, ওকে। আর প্রস্থটা কমিয়ে দিয়েছে, 5 ছিল, এখন ধরে নাও এটা 2 হয়ে গেছে, ঠিক আছে, কমিয়ে দিয়েছে, কম হবে, 5 থেকে কম হবে। আর দৈর্ঘ্যটা 10 ছিল, তার থেকে বাড়িয়েছে, মানে বড় হবে। এটা তোমাদের বোঝানোর জন্য বলছি, তারপরে অঙ্কে আমি ফিরে যাচ্ছি। আগে মূল ফান্ডামেন্টাল বিষয়টা বোঝো, তাহলে দেখবে অঙ্ক করতে খুব সহজ মনে হবে তোমাদের অঙ্ক করার সময়। দেখো তাহলে এই যে নতুন পরিবর্তিত যে আয়তক্ষেত্রটা পেলাম, এটা হচ্ছে পরিবর্তিত, এটা হচ্ছে মূল আয়তক্ষেত্র, এটা হচ্ছে পরিবর্তিত আয়তক্ষেত্র। তাহলে এই পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? 15 গুণ 2, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 30। তাহলে 30 বর্গ একক পাচ্ছি। তাহলে দেখো এখানে শেষ পর্যন্ত কি হচ্ছে, দেখো ক্ষেত্রফলটা দেখো, যখন দৈর্ঘ্য যখন 10 ছিল আর প্রস্থ যখন 5 ছিল, তখন তার আমি ক্ষেত্রফল পেয়েছিলাম কত? 50। এখন দৈর্ঘ্যটাকে বাড়িয়েছি, প্রস্থটাকে কমালাম, এর ফলে দেখো ক্ষেত্রফলটা 30 হয়ে গেছে। তাহলে বেড়েছে না কমেছে? দেখো ক্ষেত্রফলটা কিন্তু কমে গেছে, কত? 20 কমে গেছে। তাহলে এই 20 কমেছে কতর মধ্যে? এই 20 কমেছে, প্রথমে যেটা ছিল সেটা 50 কমেছে কত? 20। শতকরা বললে কী করবে? 100 গুণ। তাহলে 50 দুগুণে কত? 100, 20 দুগুণে কত? 40%। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এটা তো আমরা ধরে নিয়েছি, দৈর্ঘ্য 10 ধরে নিয়েছি, প্রস্থ আমরা 5 ধরে নিয়েছি, তারপরে বাড়ানোর ফলে মনে করো 10-এর যে পার্সেন্টেজটা বলেছে সেটা বাড়ানোর ফলে মনে করো 15 হয়েছিল, প্রস্থটা কমানোর ফলে মনে করো 2 হয়েছে, যে পরিবর্তিত একটা আয়তক্ষেত্র পেলাম, তার ক্ষেত্রফল পেলাম। তো আমরা হিসাবটা এরকমভাবে করলাম। একই রকমভাবে এই অঙ্কে তো আমরা তাই, আমরা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ এটা তো আমরা কিছু জানি না, এটা আমরা ধরে নেব যে দৈর্ঘ্যটাকে 100 ধরে নেবো আর প্রস্থটাকে 100 ধরে নেবো, তো তখন তার একটা আমরা ক্ষেত্রফল পাবো, ওকে। এবার পরিবর্তিত দৈর্ঘ্যটাকে যদি আমি 15% বাড়িয়ে দিই, তাহলে নতুন একটা দৈর্ঘ্য পাবো, এবং প্রস্থটাকে যদি আমি কমিয়ে দিই, তাহলে নতুন একটা প্রস্থ পাবো, দিয়ে পরিবর্তিত এরকম একটা নতুন একটা আয়তক্ষেত্র পাবো, তার এবং ক্ষেত্রফলটা বের করব, এবং দেখব প্রথমে যে আয়তক্ষেত্রটা ছিল, মূল যে আয়তক্ষেত্রটা ছিল, আর পরে যে আয়তক্ষেত্রটা আমরা পরিবর্তিত পেলাম, তার ক্ষেত্রফলের মধ্যে পার্থক্যটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা আমরা সেম এভাবেই করতে চলেছি, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি লিখবো এবার? আমরা লিখব যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 100 একক, আয়তক্ষেত্রের প্রস্থ তুমি 100 এককেই ধরে নাও, ঠিক আছে। দুটোই আমি 100 করে ধরে নিলাম। এবার দেখো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? দেখো আমি প্রথমে 10 আর 5 ধরে নিয়েছিলাম, তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 50 ছিল। এবার দেখো আমি 100 আর 100 ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 100 গুণ 100, দৈর্ঘ্য প্রস্থ দুটোই 100 আছে, তাহলে 100 গুণ 100, এটা বর্গ একক লিখবে এখানে, কারণ ক্ষেত্রফল সবসময় বর্গতে হয়। এবার দেখো গুণ করলে কত হবে? দেখো গুণ করা খুব সহজ, গুণ করতে যাবে না তোমরা, এই একের সাথে একে গুণ করলে কত হয়? 1 1 1 হয়। আর মোট এখানে কতগুলো শূন্য আছে? 1 2 3 4, 4টে শূন্য বসিয়ে দেবে, 1 2 3 4, বর্গ একক কথাটা লিখবে, একক কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে 10,000 বর্গ একক। তাহলে প্রাথমিক যে মূল যে আয়তক্ষেত্রটা ছিল, তার ক্ষেত্রফল আমরা কত পেলাম? 10,000 বর্গ একক। এবার দেখো লিখব পরিবর্তিত, মানে চেঞ্জ হয়ে যে আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে, তাহলে লিখবো এখানে পরিবর্তিত আয়তক্ষেত্রের, পরিবর্তিত কথাটা কেন ব্যবহার করছি? এটা পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে। পরিবর্তিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যটা দেখো 15% বাড়িয়ে দিয়েছিল, তাহলে 100 15% করলে তো খুবই সহজ, 100 15% 15 হয়। তাহলে আগে ছিল কত? 100, তাহলে 15% বাড়িয়েছে মানে 15 বাড়িয়েছে, তাহলে কত হবে এখন? 115 একক। তাহলে পরিবর্তিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত পেলাম? 115 একক। পরিবর্তিত আয়তক্ষেত্রের প্রস্থটা কত হবে? দেখো প্রস্থ প্রশ্নে বলেছিল কি 15% হ্রাস করেছে, মানে কমিয়েছে, তাহলে কি হবে? 100 তো ছিল প্রথমে প্রস্থ, তাহলে কমিয়ে দিয়েছে মানে হ্রাস করেছে, মানে কম হবে 100 থেকে, তাহলে কত হবে? 85 একক।
আর পরিবর্তিত আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, তাহলে এখান থেকে আমরা পরিবর্তিত আয়তের ক্ষেত্রে কী নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে পরিবর্তিত আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 115 গুণ কত? 85 বর্গ একক। ঠিক আছে, এবার এটাকে হিসাব করে নাও একটু। 115 সাথে 85কে তোমাকে কিন্তু গুণ করতে হবে। 115 তার সাথে 85 তুমি গুণ করবে। দেখো 5 5 25 5 হাতে 2, 5 7, 5 1 5 গুণ 5 8 40 0, 8 1 8, 8 আর 4 কত হয়? 12 2 8 আর 9। তাহলে এটা 5 7 7 9। তাহলে কত পেলাম? 9775, 9775 এত বর্গ একক। ওকে, তাহলে দেখো আমরা পরিবর্তিত আয়তক্ষেত্রের কিন্তু ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি। তাহলে দেখো আগে ছিল 10,000, এখন 9775, তাহলে আগের থেকে তো কমে গেছে ক্ষেত্রফলটা। কতটা কমে গেছে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, দেখো আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখব অতএব ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কতটা? 10,000 ছিল প্রাথমিক অবস্থায়, এখন হয়ে গেছে কত? 9775, 9775। তাহলে কত পাচ্ছি আমরা এখানে? দেখো 25, মানে 225। দেখো তোমরা মাইনাস করে নেবে এখান থেকে, 225 হবে। 10,000 থেকে যদি তুমি 9775 মাইনাস করো তাহলে কত হবে? 5 2 আর এটা কত হচ্ছে? 2, 225 বর্গ একক কিন্তু ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। কিন্তু বলেছে শতকরা কত হ্রাস পেয়েছে। তাহলে আমরা লিখবো এবার কি, যে ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে। অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে। শতকরা বলে 100-এর মধ্যে দেখো 225, এই 225 হ্রাস পেয়েছে কত? 10,000-এ। প্রাথমিক অবস্থা যেটা ছিল 10,000। ওকে, তাহলে 100-এর মধ্যে কত? ওকে, পার্সেন্টেজ। দেখো এটা একটু কাটাকাটি করে নাও। দেখো এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে দেখো 225, এখানে হচ্ছে 100। 25 দিয়ে কাটাকাটি করো, 25 4 কত হয়? 100। 25 9 কত হয়? 25 9 হয় 225। এবার 9কে যদি 4 দিয়ে তুমি ভাগ করো তাহলে কত হবে? 4 2 8, 1 দশমিক দিয়ে একটা শূন্য নেবে, 4 2 8 হচ্ছে, তাই তো? 1 0 8 5, তাহলে 2.25%। ওকে, তোমরা নির্ণয় করে নিতে পারবে এটা। ঠিক আছে, দেখো কোনো ব্যাপার না। 9কে তোমরা ভাগ করবে 4 দিয়ে, 4 2 কত হয়? 8 হয়। 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1 দশমিক একটা শূন্য নামে, 4 2 কত হয়? 8, 2 নামে, দশমিক আছে 0, 2 4 5 কত? 20, 2.25%। তাহলে আয়তের ক্ষেত্রে শেষ পর্যন্ত ক্ষেত্রফল কিন্তু 2.25% কিন্তু হ্রাস পেয়েছে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, টাটা।